শুনেছিলাম হাওড়া ব্রিজ নাকি কলকাতার ভুতুড়ে আস্তানাগুলোর মধ্যে অন্যতম। তাই নাকি? হ্যাঁ, লোকে তো বলে বহু মানুষ বহু সময় হাওড়া ব্রিজ থেকে গঙ্গার পানিতে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে। সে তো নানান দেশের অনেক ব্রিজ থেকেই মানুষ আত্মহত্যা করে। তা করে, কিন্তু এখনকার ব্যাপারটা আলাদা। কি রকম? প্রায় প্রতিদিন ভোর 3টে থেকে হাওড়া ব্রিজের লাগোয়া গঙ্গাঘাটে কুস্তিগিররা দেহ চর্চা করে। তাদের কেউ কেউ নাকি পানির ওপর ভাসমান একটা হাত দেখতে পায়। কেউ ডুবে যাচ্ছে ভেবে যেই সাহায্য করতে যায় সে আর ফিরে আসে না ঘাটে। রাত বিরেতে অমন দেহ চর্চা করতে গেলে মানুষ উল্টো পাল্টা দেখবেই। শুধু তাই নয়, রাতের বেলায় সাদা শাড়ি পরিহিতা এক রমণীকেও নাকি ব্রিজের ওপর হেঁটে যেতে দেখা যায়। আর আপনি এসব বিশ্বাস করেন? করবো না কেন? কতগুলো মানুষ এসব দেখেছে জানেন? না দেখলে পত্রপত্রিকায় এসব কথা ছাপাবে কেন? পত্রিকায় তো কত কিছুই ছাপায়। মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য ওরা ছাপাতে পারে না এমন কোনো কিছুই বাকি নেই। কিন্তু এই ব্যাপারটা আলাদা। কিভাবে নিশ্চিত হচ্ছেন? কারণ আমিও এমন কিছু দেখেছি। আপনি হাওড়া ব্রিজে ভূত দেখেছেন? না না, ও তো কেবল শোনা কথা বললাম, ওখানে যাইনি কখনো। কিন্তু বলতে চাইছি যে আমার সাথে অমন কিছু ঘটেছে। আমার ধারণা সবার সাথে কোনো না কোনো সময় এমন কিছু একবার না একবার ঘটেছে। কেন, আপনার সাথে কিছু ঘটেনি? না ভাই, আমি ওসব ভূতে বিশ্বাস করি না। ভূত কখনো দেখিওনি। সবই মানুষের উর্বর মস্তিষ্কের কল্পনা। আর পরিস্থিতির শিকার হয়ে মস্তিষ্ক আরো উল্টা পাল্টা দেখাতে শুরু করে। তারই ফলাফল হচ্ছে এই ভূত। দৃশ্যটা একটু অদ্ভুত। আকাশে ফকফকে চাঁদ, চারপাশে চাঁদের মৃদু আলো, নিচে টলটলে কালো পানি, তার উপর ভাসছে একটা নৌকা। মাঝি দাঁড় বাইছেন নীরবে, তার সামনে বসে আছেন 3জন যাত্রী। এর মধ্যে ইস্ত্রি করা পরিপাটি শার্ট প্যান্ট পরিহিত একজন, হাতে একটা ব্যাগ। ভদ্রলোক ডাক্তার, তার মুখোমুখি 2জন বর বউ। আধো আলোতে কারোরই মুখ স্পষ্ট নয়, তবে বোঝা যায় 2জনের বিয়ে হয়েছে খুব বেশিক্ষণ হয়নি। সম্ভবত বিয়েটা সেরেই নৌকায় উঠেছেন তারা। পাঞ্জাবি আর পাগড়ি পরে বসে আছেন বর। ওদিকে বউয়ের পরনে লাল বেনারসি, মাথায় ঘোমটা। অথচ নতুন এই দম্পতির সঙ্গে কোনো বরযাত্রী নেই। আবার এই ডাক্তারও তাদের পরিচিত কেউ নন। মাঝির চোখে অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি, চুপচাপ কিন্তু ঠোঁটে রহস্যময় হাসি। বিষয়টা দেখে নৌকায় ওঠার পর থেকে 3 যাত্রী কিছুক্ষণ উসখুস করলেন, তারপর শুরু করলেন কুশলাদি বিনিময়। একে অপরের টুকটাক পরিচিত পর্ব সারার পর উঠল ভূতের আলাপ। এ সময় কেন ঠিক ভূতের আলাপে উঠল তা বলা মুশকিল। তবে শুরুটা করলেন বর নিজেই। নতুন বিয়ের পর বউয়ের মধ্যে একটা লজ্জা লজ্জা ভাব থাকে, এদের মধ্যে তেমনটা খুব বেশি দেখা যাচ্ছে না। এমনকি নতুন বউয়ের মাঝেও না। হতে পারে মানুষজন কম, তাই অনেকটা মানিয়ে নিয়েছেন এখানে। নতুন বর যখন শুনলেন ডাক্তারবাবু কখনো ভূত দেখেননি, তখন হতাশ হয়ে বললেন, কি বলেন মশাই, আপনার জীবনে তো তাহলে কোনো গল্পই নেই? ডাক্তারবাবু হাসলেন, তারপর বললেন, কেন, ভূত ছাড়া কি গল্প হয় না? ভূতের গল্প না হলেও আপনাদের একটা ভয়ের গল্প বলতে পারি। ভূতের গল্প আর ভয়ের গল্প তো একই হলো। না না, পার্থক্য আছে, শুনলেই বুঝতে পারবেন। তা বলুন দেখি, ভূত ছাড়া আপনার গল্প কেমন ভয়ের হয়? ডাক্তারবাবু আর বাড়তি কথা না বলে সরাসরি গল্পে প্রবেশ করলেন। প্রিয় শ্রোতা, আমাদের আজকের গল্পে আপনাদের স্বাগতম। আমাদের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই সবসময় কমেন্ট করে জানাবেন। আজকের গল্প পাঠে আছি আমি বাপি মণ্ডল, স্নেহা তাসনিম স্নেহা, দীপ্ত কর্মকার এবং হাসান মোহাম্মদ খান। তো চলুন শুরু করা যাক জুবায়ের আহমেদের লেখা আরও একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প।
অনেক দিন আগের কথা। আমি তখন পড়াশোনা করি, শেষ হতে আরো বছর দুয়েক বাকি। ডাক্তারি শুরু করিনি। আমাদের বাড়ি থেকে কিছু দূর গেলেই নদী পড়ত, মানে নদীর সরু একটা অংশ ওদিক দিয়ে চলে গিয়েছে আর কি। ওপারে আবার আমার এক বন্ধুর বাড়ি। বলে রাখা ভালো, নদীর ওই অংশে তখনও পুল বা সাঁকো ছিল না। জায়গাটা সরু হলেও নৌকায় যাওয়ার মতো দূরত্ব। মাঝিরা নৌকা বেয়ে রোজগার করত। নদীর কাছেই এক মাঝি ছিল আমার পরিচিত। তার কাছ থেকে প্রায় নৌকা নিয়ে নদীতে নেমে পড়তাম। আমি কিন্তু ভালো নৌকা বাইতে পারি। যাই হোক, নৌকা নিয়ে বেশিরভাগই নামা হতো রাতের বেলা, যখন মাঝি বাড়িতে ফিরে যেত। তাই বলে সব সময় পানিতে নামতাম এমন নয়। ওই যে বললাম, বন্ধুর বাড়ি ওপারে, আড্ডা মারার জন্য যেতাম বটে। তবে ওই সুযোগে নৌকা নিয়ে যাওয়ার লোভটা সামলাতে পারতাম না। এক রাতে বন্ধুর সাথে আড্ডা মেরে বাড়ি ফিরছি নৌকায় করে। পাড়ের তেমন কাছাকাছি না হলেও যথেষ্ট দূরে ছিলাম তখনও। নৌকার দোদুল্যমান অবস্থা আর মৃদু বাতাসে বেশ ভালো লাগছিল। ভাবলাম একটু থামি। বৈঠা উঠিয়ে শটান শুয়ে পড়লাম নৌকার পাটাতনে। আকাশে চাঁদের ওপর মেঘ ভেসে বেড়াচ্ছে, তাই আলোটা খুব বেশি নয়। কখনো কখনো অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশ। বলে রাখি, ভূতে ভয় আমার তখনও ছিল না, বিশ্বাসও ছিল না। তাই একা নদীর মাঝে ওভাবে শুয়ে থাকাটা ভয়ের কিছু মনে হয়নি আমার। স্রোত আমাদের ঘাটের দিকেই চলছিল, তাই নৌকাও ছেড়ে দিলাম নিশ্চিন্তে। কোথাও কোনো শব্দ নেই, শুধু তীরে ঢেউয়ের বাড়ি খাওয়ার মৃদু ছলাক ছলাক আওয়াজ। তবে চারপাশের নীরবতা আমি উপভোগী করছিলাম। হঠাৎ আমার ডান দিকে টুপ করে শব্দ হলো। চমকে উঠলাম আমি। তারপর আবার অটুট নিস্তব্ধতা। আর কিছুই শুনতে পাচ্ছিলাম না। গুনগুনিয়ে একটা গানের সুর ভাজতে লাগলাম। নিজের গলার সুর নিজের কাছেই বড্ড বেসুরে ঠেকল। তাই গান বাদ দিয়ে হাত পা টান টান করে শুয়ে মনোযোগ দিয়ে আকাশ দেখতে লাগলাম। কিছুক্ষণ চুপচাপই শুয়েছিলাম। হঠাৎ নৌকা দুলতে শুরু করলো। অস্বস্তি বোধ হলো আমার। মনে হলো এ পাশে ও পাশে ধাক্কা খাচ্ছে। তারপর মনে হলো কোনো অদৃশ্য শক্তি এটাকে টেনে নিয়ে যাচ্ছে পানির তলা, তারপর আবার তুলে ফেলছে ওপর দিকে। আমি যেন ঝড়ের মাঝখানে হুটোপুটি খাচ্ছি। চারপাশে নানা রকম শব্দ শুনতে পাচ্ছিলাম। চমকে গিয়ে সোজা হয়ে বসলাম। উঠে দেখি সবকিছু একদমই শান্ত। অস্থিরতা কাজ করলো মনের ভেতর। ঠিক করলাম এখান থেকে চলে যাব। বৈঠা ফেলে বাইতে শুরু করলাম। কিন্তু অবাক করা ব্যাপার, নৌকা এগোচ্ছে না, বরং আটকে আছে এক জায়গায়, ঘুরপাক খাচ্ছে। জোরে জোরে বৈঠা বেয়েও লাভ হলো না। মনে হলো পানির নিচে কোনো কিছুর সঙ্গে আটকে আছে নৌকা। পানিতে হাত ডুবিয়ে বোঝার চেষ্টা করলাম কিসে আটকেছে। বেশ কতক্ষণ হাতড়েও কিছু পেলাম না। তবে এক পর্যায়ে হাতে কি যেন ঠেকলো, একটা মাছ ধরার জালের অংশ। টান দিয়ে বুঝলাম নৌকার তলায় কোনোভাবে আটকে গেছে সেটা। জোরে টানলাম, ছোটাতে পারলাম না। অপরদিকেও টেনে তুলতে চাইলাম। মনে হলো পানির নিচে খুব ভারী কিছুর সঙ্গে জালটা আটকে আছে। আমার একার পক্ষে সেটা টেনে তোলা
কোনোভাবেই সম্ভব নয়। কি করব ভেবে পেলাম না। তবে পর মুহূর্তে মনে হলো আবহাওয়া তেমন খারাপ নয়, সুতরাং আমাকে বেশিক্ষণ হয়তো অপেক্ষা করতে হবে না। কোনো না কোনো জেলে নৌকা চোখে পড়ে যাবে। এ সময় অনেক জেলেই মাছ ধরতে এদিকে আসে। আমাকে দেখলে তাদেরকেও এগিয়ে আসবে সাহায্য করতে। আপাতত মনের এই আশা আমাকে শান্ত করে রাখল। বসে থাকলাম আমি। একটু পর আবার শুয়ে পড়লাম। তাকিয়ে থাকলাম আকাশে। হঠাৎ নৌকার পাশে আবারও একটা শব্দ হলো। দারুণ চমকে উঠলাম আমি। মাথা থেকে পা পর্যন্ত শীতল স্রোত বয়ে গেল। নদীর পানিতে এমন টুকটাক শব্দ হতেই পারে, অস্বাভাবিক কোনো কিছু নয়, কিন্তু একটা অদ্ভুত অস্থিরতা ঘিরে ধরলো আমাকে। আমি নৌকার নিচের সেই জাল ধরে জোরে জোরে টানতে লাগলাম, কিন্তু সেই একই অবস্থা, ছুটল না। ক্লান্ত হয়ে বসে পড়লাম আমি। আকাশ হঠাৎ মেঘে ঢেকে গেল। কালো হয়ে গেল চারপাশে সবকিছু। এবার আমি না পারছি নদীর পানি দেখতে, না পারছি এমনকি আমার হাত পা দেখতে। আশেপাশে কিছুই দেখতে পারছিলাম না, কেবল শুনতে পারছি নৌকার দুলুরিতে পানির ছলাৎ ছলাৎ আওয়াজ। তখন উদ্ভট সব চিন্তা খেলতে শুরু করলো মাথায়। কল্পনা করছিলাম কেউ আবার নৌকায় ওঠার চেষ্টা করছে, তবে অন্ধকারে বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল বিদঘুটে সব প্রাণী সাঁতরে আসছে আমার দিকে। ভয়ানক একটা অস্বস্তি ঘিরে ধরেছিল আমাকে। কপালের মাঝখানে শিরশিরে একটা অনুভূতি, নিঃশ্বাস বদ্ধ হয়ে আসতে চাইছে। মাথা ঠিকঠাক কাজ করছিল না। আমি সাঁতার কেটে পালানোর কথা ভাবছিলাম, তখনই আরেকটা চিন্তা আমার অন্তরাত্মা কাঁপিয়ে দিল। মনে হলো আমি যেন হারিয়ে গেছি। নদীপথটা ছোট নয়, যেন বিস্তীর্ণ এক নদীর মাঝে ভেসে আছি আমি। ভুলে অন্যদিকে এসে পড়েছি। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। তীর দেখতে পারছি না, পথ খুঁজে পাচ্ছি না। পানির অতলে এই বুঝি কেউ আমার পা ধরে হিড় হিড় করে টেনে নামিয়ে ফেলবে। একবার মনে হলো আবার আসলে আগেই উচিত ছিল সাঁতরে নদীর ওই অংশটা পাড়ি দিয়ে তীরে উঠে পড়া। ওখানে পায়ের নিচে অন্তত মাটি থাকতো আমার। তবে আমি যত ভালো সাঁতারুই হই না কেন, এতটা পথ সাঁতরে যেতে পারতাম কিনা সন্দেহ। তাই ডুবে মরার ঝুঁকিটা থাকতো বেশি। নানা রকম যুক্তি দিয়ে নিজেকে বোঝাতে চাইলাম। বুঝতে পারছিলাম আমার চিন্তা শক্তি ভয়ের বিরুদ্ধে লড়াই করতে পারছে না। যুক্তি বুদ্ধির উপর কর্তৃত্ব বিস্তার করতে চাইছে ভয়। কোনোভাবেই মন থেকে আতঙ্ক সরাতে পারছি না, অথচ জানি না এই আতঙ্কটা ঠিক কি নিয়ে। ব্যাখ্যাতীত এক ভীতি নিয়ে বসে রইলাম, সেইখানে কান পেতে রইলাম। কিন্তু কি শোনার আশা করছি সেটাও জানি না। তবে মন বলছে বোধহয় ভয়ানক কিছু একটা ঘটবে। ওই সময় যদি কোনো মাছও পানি থেকে লাফিয়ে উঠত, আমি হয়তো আঁতকে উঠে অজ্ঞানী হয়ে যেতাম। তবুও প্রাণপ্রণ চেষ্টায় বোধ বুদ্ধি ঠিক রাখার চেষ্টা করলাম আমি। তখনই আচমকা একটা বুদ্ধি এলো মাথায়। সর্বশক্তি জড়ো করে তীরের দিকে লক্ষ্য করে জোরে চিৎকার দিতে লাগলাম। গলা যখন পুরোপুরি ভেঙে গেল চিৎকার করতে করতে, চুপ হয়ে গেলাম। তখন কান পাতলাম কেউ সাড়া দেয় কিনা। অনেক দূর থেকে ভেসে এলো কেবল কুকুরের ডাক। আবার নৌকায় শুয়ে পড়লাম শটান হয়ে। ঘন্টা খানেক কিংবা 2 ঘন্টাও হতে পারে
ওভাবে শুয়ে রইলাম চোখ বন্ধ করে। তবে জেগেই ছিলাম, কিন্তু জেগে থেকেও যেন হাজারো দুঃস্বপ্ন ঘিরে ধরল আমাকে। উঠে বসার সাহসও পাচ্ছিলাম না, যদিও প্রবল একটা ইচ্ছা জাগছিল বলে মনে মনে নিজেকে বলছিলাম ওঠো, কিন্তু নড়াচড়া করতেও বেশ ভয় লাগছিল। অবশেষে অনেক সাবধানে এবং নিঃশব্দে শরীরটাকে টেনে তুললাম, উকি দিলাম নৌকার কিনার দিয়ে, আর সাথে সাথে অবাক হয়ে গেলাম। অতি মনোরম দৃশ্য। কিছুক্ষণ আগেও যেখানে কিছুই দেখতে পারছিলাম না, সেখানে নদী এখন ঝকঝকে, আকাশের মেঘ সরে গেছে, চারদিক অনেকটাই আলোকিত। আমার মাথার উপর বিশাল জলজলে চাঁদ। অদ্ভুত ব্যাপার, এবার আমার আর ভয় করছে না। এই অপরূপ দৃশ্য আমার মন থেকে সমস্ত ভয় দূর করে দিয়েছে। সেই দৃশ্য কতক্ষণ দেখেছি মনে নেই, কারণ একটা সময় আমি ঘুমে ঢলতে থাকি। আবার চোখ মেলে দেখি আকাশে চাঁদ নেই, চারদিকে অন্ধকার ঘিরে ধরেছে। আবার শুধু পানির ছলাৎ ছলাৎ শব্দ, সঙ্গে মৃদু বাতাসের ছোঁয়া। ঘুমে প্রায় ঢুলেই পড়তে যাচ্ছিলাম, ঝটকা মেরে নড়ে উঠলাম। মাথা ঝাঁকিয়ে ঘুম তাড়ানোর চেষ্টা করলাম, চমকে উঠলাম হঠাৎ, কারণ এক পাশ থেকে আওয়াজ আসছে ছলাৎ ছলাৎ। আমি চোখ কুঁচকে অন্ধকারে দেখার চেষ্টা করলাম, কিন্তু সেই নিকষ কালো অন্ধকারে আমার নৌকা, এমনকি নিজের হাত, কোনো কিছুই দেখা যাচ্ছিল না। হাত চোখের সামনে এনেও দেখতে পাচ্ছিলাম না। আকাশে মেঘ বোধহয় আবার একটু হালকা হতে লাগলো। ধীরে ধীরে আধারের কালো পর্দা কেটে আলো উকি দিতে চাইছে। এমন সময় হঠাৎ মনে হলো একটা কালো ছায়া চলে এসেছে আমার পাশে। একটা নয়, আরো একটা। এবার আমার আরেক পাশেও দুটো ছায়া কোথা থেকে যেন হাজির হলো। ভয়ে চিৎকার দিলাম, সাড়া দিল একটা কণ্ঠ, শান্ত হতে বলল। এবার বোকার মতো নিজের চিৎকারে যথেষ্ট লজ্জা পেলাম আমি, কারণ কণ্ঠটা ছিল একজন মানুষের, একজন জেলে। সম্ভবত আমার দুই পাশে জেলেদের দুটো নৌকা এসে ভিড়েছে। আমি তাদেরকে হরবর করে নিজের সমস্যার কথা জানালাম। জেলেরা এগিয়ে এলো, তাদের নৌকা নিয়ে এলো আমার নৌকার কাছে। এরপর দুজন জেলে মিলে আমার নৌকা যে জালে আটকেছে সেটা ধরে টানতে শুরু করলো, কিন্তু সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না। অবশেষে আকাশ ফর্সা হতে শুরু করেছে, মিলিয়ে যেতে লাগলো অন্ধকার। তবে আকাশে তখনও মেঘ ভেসে বেড়াচ্ছিল। ততক্ষণে আরেকটি জেলে নৌকা দেখতে পেয়েছি আমরা, ওরাও এগিয়ে এলো আমাদের দিকে। এবার কয়েকজন মিলে টানতে শুরু করলো জালটা। সবাই মিলে জাল টেনে তোলার চেষ্টা করার কারণ হচ্ছে, ইতিমধ্যে সবার মধ্যেই একটা কৌতূহল জন্মেছে। কিসে আটকে আছে সেই জাল, নাকি কোনো কিছু বেঁধে রাখা আছে সেই জালে? অনেক টানাটানির পর এবার উঠে আসতে শুরু করলো জালটা। সবাই টের পাচ্ছিলাম খুব ভারী কিছু উঠে আসছে। অবশেষে ওটাকে টেনে তোলা গেল। প্রথমে মনে হলো ওটা একটা আবর্জনার স্তূপ, কিন্তু ভালো করে খেয়াল করতে ভয়ানক চমকে উঠলাম, কারণ যেটাকে আমরা আবর্জনার স্তূপ ভেবেছি সেটা আসলে একটা মানুষের লাশ, যার গলায় বড় একটা পাথর বাঁধা। ডাক্তারবাবু থামলেন। নতুন বর বউ আর মাঝি এতক্ষণ সবাই নীরবে শুনছিলেন তার গল্প।
ডাক্তারবাবু চুপ করার পর অদ্ভুত এক নিস্তব্ধতা ঘিরে ধরল সবাইকে। শুধু পানিতে মাঝির বৈঠার ছলাৎ ছলাৎ আওয়াজ। নতুন বর বলে উঠলেন, অদ্ভুত এক গল্প শোনালেন। একদিক থেকে খুবই সাধারণ, আবার নিজেকে সেই জায়গায় ভাবলে দারুণ ভয়ানক। ভূত নেই অথচ ভয়ে ভরপুর। শেষটা অপ্রত্যাশিত। আমার নিজেরই ভেবে গা শিউরে উঠেছে। এজন্যই বললাম ভূতের নয়, ভয়ের গল্প। আর এটাও বুঝতে পেরেছিলাম ভূত বলে কিছুই নেই, সবই অস্থির মনের কারসাজি। পরিস্থিতির মুখে পড়ে অমন অবস্থা হয়েছিল, অথচ যা ঘটেছে সবই বাস্তব পৃথিবীর ব্যাপার। একটা মানুষকে কেউ খুন করে গলায় জাল দিয়ে পাথর বেঁধে নদীতে ফেলে দিয়েছিল। সেই জালের একটা অংশ কোনোভাবে ভেসে ওঠে আমার নৌকার তলায় আটকে গিয়েছিল। আর ওই অবস্থায় না বুঝে কত ভোগান্তি এবং ভয়ের মুখে পড়তে হলো আমাকে। মানছি আপনার সঙ্গে ভৌতিক কিছু ঘটেনি, সাধারণ একটা ব্যাপার আপনার মনে ভয় ধরিয়ে দিয়েছিল। অনেক সময় ভয় অকারণেও লাগে, এটা ঠিক, কিন্তু ভূত যে নেই এটা কিন্তু ভুল তথ্য। তার সাক্ষী আমি। কেন? আপনি কি ভূতের প্রমাণ পেয়েছেন? ওই যে প্রথমে বলেছিলাম, এমন অভিজ্ঞতা আমারও হয়েছে, তাই তো জোর দিয়ে বলছি। শুনুন, এবার আমার গল্প বলি। ঠিক আছে, শুনি আপনার ভূতের কাহিনী। নতুন বর তার গল্প শুরু করলেন। আমার গল্পটা তেমন বড় নয়, খুবই ছোট। আপনার মতো এত সুন্দর করে হয়তো গুছিয়েও বলতে পারবো না। যাই হোক, মূল গল্পে যাই। আমাদের গ্রামের পাশ দিয়ে একটা ছোট নদী বয়ে গেছে, আর সেই নদীতে নাকি অসংখ্য ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আগেও। এমনকি এমনও শুনেছি নদীর চরে নাকি রাত বিরেতে মুখের মধ্যে আগুন নিয়ে কারা যেন দৌড়ে বেড়ায়। এছাড়া প্রায় সময় গরু, ছাগল, মুরগি, এক এক সময় এক এক প্রাণীকে দেখা গেলেও সেগুলো নাকি আসলে অন্য কিছু। প্রাণীর আকার ধারণ করে নদীর তীরে ঘোরাঘুরি করে। এসব অদ্ভুত রহস্যময় জিনিসগুলো। অদ্ভুত আর রহস্যময় বলার কারণ হচ্ছে, মানুষ এসব প্রাণীর সংস্পর্শে এলে তারাই নাকি বাতাসের সাথে মিলিয়ে যেত। তখনও আমি তেমন ঘটনার সাক্ষী হইনি, তবে খুব দেরিও করতে হয়নি। আমার জীবনেও ঘটল অমন এক ঘটনা, যা থেকে ভালো রকম শিক্ষা পেয়েছিলাম। তখন আমার বয়স আরো কম। গ্রামের মানুষদের মুখে নানা কথা শুনতাম বটে, কিন্তু আপনার মতোই হেসে উড়িয়ে দিতাম। বিশ্বাস করতাম না যুক্তির বাইরে এ জগতে অনেক কিছুই আছে। যে নদীর চরে এত সমস্যা, একবার আমরা 4 বন্ধু সেই নদীর চরে আড্ডা দিতে গেলাম। তখন পড়ন্ত বিকেল। 4 জন কথা বলতে বলতেই হঠাৎ সন্ধে নেমে এলো। এর মাঝে আমরা দেখতে পেলাম নদীর ওপারে একটা হাঁস ডাকছে। অন্ধকার নেমে এলো, তারপরেও হাঁসটা বাড়ি যাচ্ছে না। তখন আমরা 4 বন্ধু চিন্তা করলাম, হাঁসটা নদীর পাড়ে এইভাবে রাত পর্যন্ত থেকে গেলে হয়তো কোনো জীবজন্তু খেয়ে ফেলতে পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, হাঁসটার পাশ দিয়ে কয়েকজন মানুষ নদীর পানিতে নামলো, কিন্তু তারা কেউ দেখলো না। শুধু আমরাই অপর প্রান্ত থেকে দেখতে পাচ্ছি হাঁসটাকে। একটু পর মানুষগুলোও চলে গেল, কিন্তু হাঁসটাকে কেউ চেয়ে দেখলো না। অন্ধকার যখন নেমে এলো, আমরা ভাবলাম হাঁসটা নিয়ে আসবো নদীর পার হয়ে। নদীটা তেমন বড় নয়, ছোটই বলা চলে। তো এই চিন্তা করেই আমরা 4 জন একটা ছোট নড়বড়ে নৌকা নিয়ে রওনা দিলাম নদী পার হতে। ওই নৌকাটা নদীর পাড়েই ছিল, সম্ভবত নড়বড়ে বলেই ফেলে রাখা। শুধু ফুটো নেই দেখে আমরা ওটা নিয়ে নামার সাহস পেয়েছিলাম। তবে বর্ষাকাল হওয়ায় নদীতে প্রচুর স্রোত আর বড় বড় কচুরিপানা। আমরা নড়বড়ে নৌকাটা নিয়ে বেশ কষ্ট করে নদী পার হলাম। আস্তে আস্তে পায়ের শব্দ না করে হাঁসটার কাছে গেলাম। হাঁসটা যেখানে ছিল তার পাশে ঘন জঙ্গল, এবং ঠিক সেই জায়গায় নাকি একসময় অনেক জিন ভূতের ভয়ঙ্কর ঘটনাও ঘটেছে। যতই হেসে উড়িয়ে দিই, আমাদের মনে মনে সে ভয়টা কিন্তু ঠিকই কাজ করছিল। এরপর আমরা যখনই হাঁসটার দিকে গেলাম, তখনই দেখি হাঁসটা নেই সেখানে। আমরা সাহস নিয়ে জঙ্গলের দিকে দেখলাম, কোথাও নেই হাঁসটা। জঙ্গলে কিছু বাঁশ গাছ রয়েছে। বাতাস এত জোরে বইছে যে বাঁশগুলো যেন আমাদের মাথার উপরই ভেঙে পড়বে এমন অবস্থা। আমরা সাথে সাথে জায়গাটা ছেড়ে নৌকায় উঠলাম নদী পার হতে।
কিন্তু নদীর মাঝখানে আসার পর নৌকা অস্বাভাবিক আচরণ শুরু করলো। প্রচুর পানি স্রোত আর অসংখ্য কচুরিপানা নৌকাকে নদীর মাঝপথে শুধু এক জায়গায় ঘুরপাক খাওয়াচ্ছে। ভয়ানক বিপদ, চারিপাশে ঘন অন্ধকার। বর্ষাকাল হওয়ায় এমনিতেও নদীতে পানির পরিমাণ বেশি। সবকিছু মিলে আমাদের মনের অবস্থা তখন করুণ। সাথে আমাদের 4 বন্ধুর কাছে মোট 2টো টর্চ। আমরা মনে সাহস সঞ্চার করার চেষ্টা করলাম, একে অপরকে সাহস দেওয়ারও চেষ্টা করলাম, কিন্তু তাও কোনো কাজে আসছে না। মাঝে মাঝে দূর থেকে বড় বড় কচুরিপানার দল আসে, যেন মনে হয় বিশাল এক পাহাড় এগিয়ে আসছে নৌকার দিকে। সবকিছু দেখে মনে হলো গ্রামের মানুষদের কথা না শুনে আজ কোনো একটা ভয়ঙ্কর ঘটনার মুখে পড়তে হচ্ছে আমাদের। ঠিকই সেই সময় মনের মধ্যে উঠে আসে কত রকম ভয়ানক সব চিন্তা। যেমন আমরা যেখানটায় আটকে আছি সেখানে বিভিন্ন সময় বহু মানুষ পানিতে ডুবে মারা গেছে। এসব ভেবে আমাদের অবস্থা তখনও মরমর। এদিকে কচুরিপানার এক বিশাল দলের সাথে আমাদের নৌকাটা ধাক্কা খাচ্ছিল। ধাক্কা খেতে খেতে প্রায় নদীর পাড়ের কাছাকাছি এসে পড়েছিল সেটা। আর একটু কাছে আসতেই আমরা চট করে নিচে নেমে নৌকাটা টেনে ঘাটে আনলাম। আর তখনই সবাই শপথ করলাম, আর না, যথেষ্ট শিক্ষা হয়েছে। কেননা অবশেষে বুঝতে পেরেছি ওটা আসলে কোনো হাসি ছিল না, ওটা ছিল খুব খারাপ কোনো কিছু। গ্রামের লোকেরা যেটার ভয় পেয়ে এসেছে বহু বছর ধরে। নতুন বর চুপ করলেন। ডাক্তারবাবু বললেন, এই আপনার ভূতের ঘটনা। পরিস্থিতি খুবই ভয়ানক ছিল, তাতে সন্দেহ নেই, কিন্তু যাকে আপনি ভূত বলছেন তা নিয়ে কিন্তু সন্দেহ আছে। খুব ভালো করে ঘটনাটা বলতে পারিনি, তাই হয়তো মনে হতে পারে এখানে অস্বাভাবিক তেমন কিছুই ছিল না। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, একই ঘটনা শুধু আমাদের সঙ্গে নয়, আমাদের পর আরো অনেকের সঙ্গেই ঘটেছে। হয়তো হাঁসের বদলে কেউ দেখেছে গরু, কেউ বা ছাগল, কেউ বা দেখেছে অন্য কিছু। এমনকি কেউ কেউ অচেনা অজানা কোনো মানুষকেও ওখান থেকে সাহায্য চাইতে দেখেছে। কিন্তু যখন কেউ সাহায্যের জন্য এগোয়, গিয়ে দেখে কিচ্ছু নেই। তারপরই আমাদের মতো বিপদ ঘটে। তাই এটুকু অন্তত প্রমাণ হয় প্রাণীর রূপ ধরে থাকা সেই জিনিসটা ভূতই বটে। ডাক্তারবাবু একটু হাসলেন, তারপর বললেন, যদিও এ নিয়ে আর একটু গভীরভাবে চিন্তা করলে নিশ্চয় কোনো না কোনো ফাঁক ফোকর পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। তবে আপনার গল্পের সম্মানার্থে সেটা আর করছি না। ধরে নিচ্ছি আপনি বহুরূপী ভূতি দেখেছেন। ঠিক এই সময় সবাইকে অবাক করে দিয়ে বরের পাশ থেকে কথা বলে উঠলেন নতুন বউ। ঘোমটার আড়ালে তার কণ্ঠ বেঁচে উঠল। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি একটা ঘটনা বলতে চাই। নতুন বড় এ সময় আগ্রহ নিয়ে বললেন, বাহ, তুমিও ভূতের গল্প বলবে নাকি? ডাক্তারবাবু হেসে বললেন, সবাই যখন বলছে উনি বা বাদ যাবেন কেন, তা চলুন শুনে দেখি সেই ঘটনা। নতুন বউ ঘোমটার আড়াল থেকেই বলতে শুরু করলেন, আমি তেমন ভূমিকা করছি না, সরাসরি গল্পে চলে যাচ্ছি। আমরা ভাই বোন সব মিলে 7 জন, 2 জন বোন আর 5 জন ভাই। লোকে আমাদের মজা করে 7 ভাই চম্পা বলে ডাকতো। তো সবাই মিলে একবার মামার বাড়ি বেড়াতে গিয়ে বিপদের সম্মুখীন হয়েছিলাম। আমাদের তখন বয়স অনেক কম, ভাই বোন সবাই মিলে যা যা করে আমরা তাই করতাম। তখন ছিল শীতের সময়। সকালে খেজুরের রস খাবো বলে সবাই মিলে বাজারে গিয়েছিলাম। গিয়ে দেখি বাজারে অনেক মাছ উঠেছে। আমার ছোট্ট ভাইটা জিজ্ঞেস করলো, মাছগুলো কি পাশের নদীর? জেলেরাও জানালো হ্যাঁ। সেই থেকে আমাদের মাছ ধরার একটা নেশা কাজ করতে শুরু করে। সময় নষ্ট না করে আমরা সোজা চলে যাই পাশের নদীতে। সারাদিন মাছ ধরার জন্য চেষ্টা করলেও সফল হতে পারিনি। দুপুরে বাড়ি ফিরে এলাম। তারপর সন্ধ্যার সময় আমরা সিদ্ধান্ত নিলাম রাতে আবার মাছ ধরতে যাব। ওই সময় গেলে নাকি অনেক মাছ পাওয়া যায়। অবশ্য জেলেরাও সে সময় ধরতে যায়। তারপর পরিকল্পনা মতো রাতের খাওয়া দাওয়া শেষ করে চুপি চুপি আমরা 7 ভাই বোন চলে গেলাম নদীতে মাছ ধরতে।
সত্যি বলতে অধিকাংশ যা করার আমাদের ভাইরাই করতো, আর আমরা দুই বোন ওদের কাণ্ড কারখানা দেখতাম। আমাদের মধ্যে দারুণ মিল ছিল, লেগে থাকতাম সবসময় একসঙ্গে। সে রাতে চাঁদের আলো নদীর পানি যেন একদম ঝলমল করছিল। আমরা মাছ ধরতে নেমে গেলাম। এই করতে করতে কখন যে অনেকটা রাত হয়ে গেল খেয়ালই করিনি কেউ। হঠাৎ দেখি কেমন বাতাস বইতে শুরু করলো, কিন্তু আশ্চর্যের বিষয় খেয়াল করলাম শুধু আমাদের চারপাশেই বাতাস, আর কোথাও কোনো বাতাস নেই। তবে প্রথমে আমরা খুব একটা পাত্তা দিলাম না, কারণ আমরা 7 জন ছিলাম, তাই আমাদের মধ্যে ভয়ও কাজ করেনি। নদীর কিনারায় পানিও খুব কম ছিল, তাই হেঁটে এদিক থেকে ওদিকে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম মাছের খোঁজে। আমাদের মধ্যে একজন তখন মাছ ধরতে ধরতে হঠাৎ পানিতে পড়ে গেল, কিন্তু কোনো মতেই আর উঠতে পারছে না। ও শুধু বলছে কেউ একজন ওর পা শক্ত করে ধরে আছে পানির নিচে। আমরা দ্রুত গিয়ে ওকে ধরলাম, তারপর অনেক টানাটানি করে ওকে পানি থেকে তুলেছিলাম। সবে অনেক ভয় পেয়ে গেছিলাম। তখনকার মতো আর মাছ না ধরে বাড়ির দিকে রওনা দিলাম আমরা। কিন্তু বিপদ তখনও বাকি। নদীর পাশেই ছিল কবরস্থান। দিনের বেলায়ও এদিকটায় কেউ যায় না। আমরা 7 জন কথা বলতে বলতে কবরস্থানের পাশ দিয়ে বাড়ি যেতে থাকি। যখন মাঝপথে এসেছি তখন কেমন একটা গন্ধ টের পেলাম, আর অদ্ভুত আওয়াজ আমাদের কানে ভেসে আসতে লাগলো। আমাদের মনে হচ্ছিল আশেপাশে গাছপালাগুলোর ডাল কেউ যেন ভেঙে ফেলতে চাইছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাস্তবে কোনো গাছের ডাল ভাঙছিলই না, অথচ আওয়াজ শুনে মনে হচ্ছিল যেন গাছগুলোর ডালপালা মটমট করে ভেঙে ফেলছে কেউ। এসব অদ্ভুত ঘটনার সাক্ষী যে আমি হব কখনো ভাবিনি। আমরা শীতের রাতেও ঘেমে অস্থির হয়ে উঠেছিলাম। এবার গায়ের সব শক্তি এক করে দৌড় লাগালাম সবাই, কিন্তু যতই জোরে দৌড়াতে চাই মনে হয় পা দুটো যেন ততই ধীরে ধীরে চলছে। কোনোভাবেই সামনে এগোতে পারছিলাম না। তাই আমরা বিপরীত দিকে অর্থাৎ নদীর দিকে দৌড় দিলাম। নদীর পাড়ে আসতে না আসতেই কে যেন আমাকে হঠাৎ ধাক্কা মেরে ফেলে দিল। নদীর কিনারার অল্প পানির মধ্যে আমি পড়ে গেলাম। এদিকে আমাকে রেখে বাকিরা অনেকটাই দূরে চলে গেছে। আমি ওদের ডাকতে যাব, কিন্তু আমার মুখ থেকে কোনো কথাই বের হলো না। মনে মনে আমি ভেবেই নিয়েছিলাম আর হয়তো বাঁচবো না, আজই হয়তো আমি শেষ। এমন সময় হঠাৎ ঘটলো একটা অদ্ভুত ঘটনা। পানির মধ্য থেকে কি যেন একটা উঠে এলো। ভালো করে দেখলাম একটা ছোট্ট শিশু, মিশকালো তার গায়ের রং। বাচ্চাটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর হাসছে। এর মাঝে হঠাৎ মনে হলো কেউ যেন আমার পেছনে নদীর পানি দিয়ে গোসল করছে, গায়ে পানিও ঢালছে। এত রাতে কে গোসল করবে? এটা ভেবে আমি পেছনে ঘুরে যেই তাকালাম দেখি সেখানে কেউ নেই, কিন্তু গোসল করার আওয়াজটা কিন্তু তখনও ছিল। আবার সামনে তাকালাম, দেখি সেখানেও কেউ নেই। বাচ্চাটাকে আর খুঁজেই পেলাম না। তারপর দেখি আমার ভাই বোনেরা আমাকে খুঁজতে খুঁজতে আবার সেই এখানেই এসেছে। ওরা আমাকে পানি থেকে টেনে তুললো। আমি তখনও কোনো কথা বলতে পারছিলাম না। তারপর সবাই মিলে আমাকে ধরে দ্রুত বাড়িতে নিয়ে যায়। বাড়ি ফিরতে প্রচণ্ড জ্বর আসে আমার। অনেক ডাক্তার দেখিয়েও ভালো হয় না। দিন দিন আমার স্বাস্থ্য অনেক খারাপ হয়ে যাচ্ছিল। তখন বাকিরা আমাদের মাছ ধরার ঘটনাটা সবাইকে বলে দেয়। মামা বাসায় একজন হুজুর ডেকে আনেন। তিনি আমাকে দেখেই বলে দেন আমার উপর খুব বাজে কিছু নজর পড়েছে, তিনি সাহায্য করতে পারবেন না। তারপর আমার দাদু বড় আরেক হুজুরকে ডেকে আনলেন। তিনি সাহায্য করতে রাজি হন। তিনি কিভাবে কি করেছিলেন তা আমি জানি না, তবে আমাকে সুস্থ করে তুলেছিলেন। অবশ্য এই সুস্থ করে তুলতে বহু কাঠখড় পোড়াতে হয়েছিল সবাইকে, এইটুকু শুনেছিলাম। আমি সেই সময়টা একরকম ঘোরের মধ্যে থাকতাম, অনেক কিছুই বুঝতে পারতাম না। সুস্থ হওয়ার পরও কেউ আমাকে ওই সময় কি কি ঘটেছিল তা পুরোপুরি খুলে বলেনি। তাই আমি যতটুকু দেখেছি ততটুকুই আপনাদের বললাম। নতুন বউ তার গল্প শেষ করলেন। ডাক্তারবাবু কিছু বললেন না। নতুন বর মুখ খুললেন। আমি তোমার বাড়ির মানুষদের মুখে এই ব্যাপারে শুনেছি, তবে তোমার দেখা ভয়ানক সেই মুহূর্তের কথা এখন জানলাম। নতুন বর ডাক্তারবাবুর দিকে তাকালেন, বললেন, তারপর ডাক্তারবাবু এবার কি বলবেন? ডাক্তারবাবু হাসলেন, বললেন, বললে তো অনেক কিছুই বলা যায়,
তবে আজ আপনাদের ছাড় দিচ্ছি। তাছাড়া গল্পগুলো বেশ উপভোগ করেছি। তা সবারই তো দেখছি গল্প বলা শেষ। কে বলল শেষ? আরো একজন বাকি আছেন তো। এই বলে নতুন বর মাঝির দিকে তাকালেন। তার দেখা দেখি ডাক্তারবাবু এবং নতুন বউ মাঝির দিকে ফিরলেন। মাঝি নীরবে দাঁড় বাইছেন, কঠিন মুখ, চোখের তীক্ষ্ণ দৃষ্টি, তবু ঠোঁটের কোণে যেন সামান্য কিছু রহস্যময় হাসি লেগে রয়েছে। নতুন বর আর ডাক্তারবাবু দুজনে কেমন আবার উসখুস করলেন। নতুন বউ চুপচাপ, তবে শেষ পর্যন্ত ডাক্তারবাবু বলেই ফেললেন, তা মাঝি ভাই, আপনার কোনো গল্প আছে নাকি? থাকলে বলে ফেলুন, 16 কলা পূর্ণ হোক। এতক্ষণ পর প্রথম মুখ খুললেন মাঝি। বললেন, তা আছে বই কি, বহুত গল্প আছে। কোনটা থুইয়া কোনটা কমু সেটাই ভাবতেছি। বাহ, তাই নাকি? তা একটা বলে ফেলুন না। ঠিক আছে কইতাছি, শোনেন তাহলে। সন্ধ্যা নদীর নাম শুনছেন কখনো? আমি আগে এখানে থাকতাম না, আমার গ্রাম আরো মেলা দূর। সেই গ্রামের পাশে ছিল সন্ধ্যা নদী। আমগো ওই গ্রামে গেলে জেলেদের মুখে মুখে শুনতে পাইবেন গা সমসমে নানান অভিজ্ঞতার কথা। বিশেষ কইরা গভীর রাতে যারা মাছ মারতে যায় তাদের কথা শুইনা চমকায় উঠবেন। সন্ধ্যা নদীতে ভোর হওনের খানিক আগে মোহনায় প্রচুর মাছ পাওয়া যায়। এই লোভে অঞ্চলের বহু জেলেই ওই সময়টা বাইছা নেয় মাছ ধরার জন্য। কিন্তু যারা ওই সময়ে মাছ ধরতে গেছে তাদের সবাই জীবনের কোনো না কোনো সময়ে একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছে। ঘটনা কিন্তু খুবই সাধারণ। সবার প্রথমেই একজনের কথা কই, তার নাম মতিন মাঝি। সে নিজের ভাইপো হোসেনের সাথে নিয়া এক রাতে মাছ ধরতে বের হইছিল। তার কথা কোনের কারণ হইতেছে তাদের সঙ্গে আমিও আছিলাম। তা মাছ ধরতে গিয়া রাত 3টা মতো হইব, হঠাৎ কইরা নদীতে শুরু হইল বাতাস। আর এই বাতাস পাওয়া মানে হচ্ছে ঝড়ের আভাস। মতিন মাঝি আমগরে এই একই কথা কইলেন। তারপর হোসেনরে বললেন হাল ঘুরায়ে ফিরতি পথ ধরতে। আমগো নৌকো মাছ ধরতে ধরতে অনেকটা সামনে চইলা গেছিল। হঠাৎ আমরা খেয়াল করলাম আমগো থেকে বেশ কিছুটা দূর দিয়া একটা নৌকা যাচ্ছে। নৌকাটা চোখে পড়ার কথা না, কিন্তু অবাক লাগলো একটা জিনিস দেখা। সেটা হইল নৌকার ছাউনির উপরে একটা অদ্ভুত রঙের আলো জ্বলতেছে, বাতির মতন, কেমন নীল নীল ভাব। মানুষগুলো হয়তো বিপদে পড়তে পারে এই ভেবে আমরা দ্রুত বইঠা বইয়া ওই নৌকার কাছে চইলা গেলাম। কিন্তু নৌকার ভেতর উকি দিয়া চমকায় উঠলেন মতিন মাঝি, কারণ ওই নৌকায় কোনো মাঝি নাই। কিন্তু তার চেয়েও ভয়ানক কথা হইল নৌকার পাটাতনে পইরা আছে এক গাদা লাশ, তাও আবার পুরান লাশ, পয়সা গইলা গেছে। অবাক করা বিষয় হইল ছাউনির ভেতরেই একটা মরিচা ধরা হারিকেনের আগুন জ্বলতেছে। ছাউনির ওপরে সেই অদ্ভুত আলোটা কিন্তু তখন নাই। ভয়ে মতিন মাঝির মুখ দিয়া গোয়ানির মতো আওয়াজ বাইর হইয়া যায়। আরে অমন করতে দেখা হোসেন আর আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম। যায়া আমরাও চাক্ষুষ করলাম সেই বিভীষিকা। এদিকে মাথা ঘোরানি দিয়া পইরা যাইতে নিছে মতিন মাঝি। চট কইরা তারে ধইরা আমগো নৌকায় শুয়াই দিলাম। এরপর পেছনে ফিরা তাকায় দেখি সামনে কিছুই নাই। সেইখানটায় ওই নৌকা ছিল সেখানে আস্তা নৌকাটাই গায়েব হইয়া গেছে। অন্ধকার ছাড়া কিছুই নাই সেখানে। অথচ কেন জানি আমগো মনে হইছিল সেইখানে নৌকা না দেখা গেলেও অদ্ভুত সব শব্দ শোনা যাইতেছে, যেমন কারা জানি নৌকার ভেতর খাইতেছে, হাসাহাসি করতেছে। শব্দগুলো চাপা চাপা ধরনের, তাই স্পষ্ট বোঝার কোনো উপায় নাই। একটু পর আচানক আমাদের নৌকা হেলতে দুলতে শুরু কইরা দিল। প্রচন্ড বাতাস শুরু হইছে আবার। নৌকা প্রায় ডুইবা যাওয়ার অবস্থা। কিন্তু হোসেন দক্ষ পোলা, ছোটবেলা থেকেই নৌকা বাইয়া উস্তাদ।
সে কোনো মতে নৌকা সামলাইয়া অনেক কষ্ট ধইরা অবশেষে ঘাটে আনতে পারছিল আমগো। বাড়ি ফিরার পর মতিন মাঝি সপ্তাহ ধইরা কথাই বলতে পারে নাই, এমনকি রাতে মাছ ধরাও ছাইরা দেয়। শুধু আমরাই না, এমন ঘটনা আরো বহুজনের সঙ্গে ঘটেছে, বহু একই জিনিস। সেই ভূতের নৌকার কাছে গিয়ে বহু জেলেই নিখোঁজ হইছে, প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে সেখানে। মাঝি গল্প শেষ করলেন, সামনে তাকিয়ে দেখলেন তার নৌকায় কেউ নেই, তিনি একা। মাঝির ঠোঁটে রহস্যময় হাসিটা আরো প্রশস্ত হলো। বেঁচে থাকার মতো আরো একটা দিন হাতে পাওয়া গেছে। গল্পের শেষ 2 লাইন বলতেই মাঝি খেয়াল করেছিলেন তার নৌকার যাত্রীরা, অর্থাৎ নতুন বরবউ আর ডাক্তারবাবু কেমন যেন বাতাসে মিলিয়ে যাচ্ছেন। অস্পষ্ট হতে শুরু করেছিল তাদের দেহ কাঠামো। তার গল্প শেষ হতে হতেই কর্পূরের মতো উবে গেছে নৌকার গোটা 3 মানুষ। কিন্তু মানুষ বলাটা কি ঠিক হলো? ওরা কি আদৌ মানুষ ছিল? এই প্রশ্নের উত্তরটা মাঝি খুব ভালো করেই জানেন। আর যাই হোক, তিনি নিজে ওদের দলের কেউ নন, তিনি একজন জলজ্যান্ত মানুষ। তবে একটু আগে তার নৌকায় বসে থাকা যাত্রীরা কেউই রক্তমাংসের মানুষ ছিল না। মাঝি বহুদিন ধরে এই নদীপথে নৌকা চালান। তিনি জানেন এখানে রাত বিরেতে কি হয়, তিনি জানেন এখানে কারা ঘুরে বেড়ায়, তিনি এটাও জানেন এখানে কখন কি বিপদ ঘাড়ে এসে পড়ে। সেই সাথে দেখা মেলে নানা রকম রহস্যের, থাকে প্রাণ ঝুঁকিও। তেমনই এক ঘটনার মুখে একটু আগেই পড়েছিলেন মাঝি। রহস্যময় এই নদী আর নৌকা চলতে থাকা এই নদীপথ আরো রহস্যময়। মাঝির বাড়ি ওপারে। রাতের 1টার সময় পর্যন্ত যাত্রীদের তুলে নিয়ে যাতায়াত করেন তিনি। যাত্রী পারাপার করে রাতে বাড়ি ফেরেন একা একা, অন্যরাও আগেই চলে যায়। কোনো দিন একটু দেরি করে ফেরেন অবশ্য, কারণ তিনি জানেন কিভাবে এই নদীর ভয়ানক ফাঁদ থেকে বাঁচা সম্ভব। সেই ভয়ানক ফাঁদের কথা এই অঞ্চলে প্রায় সবাই জানে। রাত যত গভীর হয়, এই নদীপথে বেঘোরে প্রাণ হারানো অতৃপ্ত আত্মারা ভেসে বেড়াতে শুরু করে। পানি থেকে উঠে আসে তারা, কোনো নৌকা দেখলেই হুমড়ি খেয়ে পড়ে সেটার উপর। পরিপাটি একদম মানুষের বেশে হাজির হয় এই প্রেতাত্মারা। তখন এক অদ্ভুত কাণ্ড করে, সবাই মিলে এক একটা ভয়ের গল্প শুরু করে তারা, নিজেদের গল্প। মরে গিয়েও তারা বোঝেনি তারা মরেছে। তাদের এই নদীপথের নৌকা যাত্রা অসীম আকর্ষণে টেনে ধরে, তাই তারা এসে হাজির হয় মাঝির নৌকায়। কারণ মাঝি রাতের এই সময়টাতেও নিয়মিত নৌকা চালান, এ পথেই বাড়ি ফেরেন। মাঝির মনে যে ভয় কাজ করে না তা নয়, তিনিও ভয় পান, তবে একটা রোমাঞ্চও অনুভব করেন। মাঝরাতে ভূত প্রেতের সঙ্গে আড্ডা দেওয়া মোটেও 4টিখানি কথা নয়। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার, নৌকায় উঠে আসা ওই প্রেতরা প্রতিবার গল্পের শেষে নৌকা থেকে যাত্রী বা মাঝিদের তুলে নিয়ে যায়, নৌকা উল্টে দেয়, আরো কত ভয়ানক কাজ করে। মোট কথা, শেষ পর্যায়ে কাউকে না মেরে ওরা ফিরে যায় না। কিন্তু এখানেই মাঝি একমাত্র মানুষ যিনি এখনো টিকে আছেন, কারণ তিনি জানেন, তিনি বুঝতে পেরেছেন ঠিক কি করলে প্রেতগুলো তাকে ছেড়ে দেবে। প্রেতগুলোর গল্প শেষ হলেই ওরা নৌকার মানুষদের একটা গল্প বলতে আবদার করে। তখন কেউ না বললেই নৌকা উল্টে দেয় তারা। মাঝি সেই ভুল করেন না, তিনি ওদের গল্প শেষে নিজেও একটা গল্প বলেন। সেই গল্প শেষ হতেই প্রেতাত্মারা চলে যায়, হাওয়ায় মিলিয়ে যায় তারা। মাঝির কোনো ক্ষতি করে না, অনেকটা আরব্য রজনীর সেই গল্পের মতো। মাঝি যত গল্প বলবেন ততই টিকে থাকবেন। তবে নদীর এই প্রেতাত্মারা কেন গল্প বলতে আসেন এই সময়, এই প্রশ্নটা মাঝিও নিজেকে করেন। তবে মাঝি এটুকু বুঝতে পারেন, ওই আত্মারা নিজেদের মৃত্যু স্বীকার করে নেয়নি। তাহলে এমন কি হতে পারে, অতৃপ্ত ওই আত্মারা সবাই একসঙ্গে জড়ো হয়ে তাদের অনুভূতিগুলো ছড়িয়ে দেয় একে অন্যের দিকে। এর কোনো সঠিক উত্তর নেই, জানে না কেউ, এমনকি জানেন না মাঝি নিজেও।